পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? কেউ কেউ বলে সেন্ট্রাল ইউরোপের অ্যালপস, কেউ কেউ বলে আইসল্যান্ড, কেউ বলে ইন্দোনেশিয়ার 17,000 আইল্যান্ডগুলোর মধ্যে যে কোনো একটা দ্বীপ। আসলে অ্যান্সারটা একটু সাবজেক্টিভ, কিন্তু এই সব কটা জায়গা দেখার পরও আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখানে, হাওয়াইতে। আর একটা দিনের মধ্যে হাওয়াইতে কত কিছু দেখা সম্ভব এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। সাড়ে 6টা বাজে, আজকে আমি দিনটা স্টার্ট করব হাওয়াইয়ের সবচেয়ে ফেমাস প্রবাবলি অ্যাক্টিভিটি নিয়ে, আর একটা জিনিস নিয়ে যেটা আমি জীবনে ছোটোবেলায় চিন্তা করি না, আমি রেগুলারলি করবো, সার্ফিং। সার্ফিং স্পোর্টটা কিন্তু মডার্ন ডেতে শুরু হয়েছে হাওয়াইতে 1000 ফিট উপর থেকে। এরকম একটা ড্রোনের ভিডিও দেখলেও খেয়াল করে দেখবেন যে কোনায় নিচে ডান দিকে হাজার হাজার সার্ফ করার মতো সুন্দর ঢেউ ভাঙছে। পুরো পৃথিবী থেকে মানুষ এখানে আসে এখানকার নীল গরম পানিতে সার্ফ করতে। এমনকি আমারও হাওয়াইতে মুভ করার মেইন উদ্দেশ্য ছিল আরও ভালো করে সার্ফ করতে। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কেন $900 দিয়ে একটা নন এসি রুমে থাকতেছি হাওয়াইতে। মেইন রিজন হচ্ছে আমার বাসা 200 মিটার দূরে এটা থেকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সার্ফিং করতে শিখে গেছি নাকি, কিন্তু এটা আসলে যারা জিজ্ঞেস করে তারা মনে হয় সার্ফিং বুঝে না। সার্ফিং করতে শেখা সাইকেল চালানো শেখার মতন না। সার্ফিং করতে শেখা হচ্ছে ক্রিকেট খেলার মতো, একটা স্পোর্ট শেখার মতো। আপনি যদি 6 মাস প্র্যাকটিস করেন বা 1 বছর প্র্যাকটিস করেন, তাও মানে আপনি প্রফেশনাল লেভেলে খেলার চান্স খুবই কম। আর যদি আপনি মাত্র ধরেন 2 মাস বা 1-2 সপ্তাহ ধরে করতেছেন, তাহলে আপনারা যেরকম ক্রিকেটে খেলায় নামতে দেবেন না কেউ, ওইরকম ভালো সার্ফ ভিডিওতে কেউ নামতে দেবে না। না নামার ব্যাপারটা কেন এটা বুঝতে হলে আপনাদেরকে দেখাতে হবে যে সার্ফিংকে কেন একটা এক্সট্রিম স্পোর্ট বলা হয়। টিভিতে বা ইউটিউবে যখন সার্ফিংয়ের ভিডিও দেখেন তখন একটা জিনিস খেয়াল করা অনেক কঠিন, যে এই সার্ফিং যারা করতেছে তারা কিন্তু অনেক শ্যালো পানিতে, আর মাত্র পানি থেকে মাঝে মাঝে 1 থেকে 3 ফিট নিচেই দেখবেন বড় বড় পাথর না হলে কোরাল রিফ, যেটার সাথে বাড়ি খাইলে ইনজুর হওয়া খুবই ইজি। এই স্পটটাতেই পাথর যেটা দেখতেছেন লো টাইডের সময় পানি থেকে বাইর হয়ে থাকে। সো পানিতে নেমে যদি কি করতেছেন কোনো আইডিয়া না থাকে না, ডেঞ্জারাস একটা স্পটে যান, তাহলে খুব ভালো একটা চান্স যে আপনি হয়তো নিজেরা ইনজুর করবেন বা আপনার সাথে অন্য কারো ইনজুর করবেন। এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে এত পোটেনশিয়ালি ডেঞ্জারাস একটা জিনিস করার মানেটা কি। মানে হচ্ছে একবার যখন বেসিক সেফটিগুলো শিখে যাবেন তখন কিন্তু সার্ফিং করতে এইরকম মজা। ফুল ডিসক্লোজার, এখন যা দেখলেন তার মধ্যে 80% হচ্ছে কালকে বিকাল থেকে, আজকে সকাল থেকে না, কারণ আজকে বাতাস অনেক বেশি ছিল আর ঢেউ অত ভালো ছিল না। তো বেশিরভাগ ভিডিও দেখতে এরকম ছিল। That's the thing about waves. You never know when it's going to be good. That's what makes it special, when it is good. আচ্ছা, সমুদ্র আর ঢেউ দেখলেন, এখন হাওয়াইয়ের আরেকটা ফেমাস সাইড আপনাদেরকে দেখাতে নিয়ে যাই। সেটা হচ্ছে হাওয়াইয়ের পাহাড়গুলো আর হাইকিং ট্রেলগুলো। আর এখন একটা খুব ফেমাস ব্রিজ ট্রেলে আমরা যাচ্ছি, যেটার নাম হচ্ছে 3 পিকস, 3টা পিক। কারণ এই হাইকটা নর্মালি অনেক ডেঞ্জারাস, আর এখন হচ্ছে বৃষ্টির সিজন, উইন্টারকালে এখানে বৃষ্টি অনেক বেশি পড়ে, সো এই হাইকগুলো অনেক ডেঞ্জারাস হয়ে যায়। এই 3 দিন আগে আমি আরেকটা হাইক করতে গেছিলাম, খুব নাম করা একটা হাইক আছে এখানে, স্টেয়ারওয়ে টু হেভেন। ওটা 2 ঘন্টা ওঠার পরে ফেরত চলে আসা লাগছে, কারণ এমন বৃষ্টি পড়া শুরু করছিল যে যাওয়াটা খুব ডেঞ্জারাস হয়ে গেছিলো। মানে বাকি হাইকটার জন্য এই ক্যামেরাটাকে ব্যাগের মধ্যে র্যাপ করে ঢুকাবো, কারণ আমার হাতে পায়ে সব জায়গায় কাদা লাগবে এক্সপেক্ট করতেছি। কিছু কিছু হাইক আছে যেগুলোকে বলি আমরা 2 পয়েন্ট হাইক, যেটাতে 2 পা ইউজ করা লাগে। কিছু কিছু হাইক বলি আমি 4 পয়েন্ট হাইক, যেটাতে হাত পা 2টা ইউজ করা লাগে। এই হাইকটা মানুষ বলে 5 পয়েন্ট হাইক, মানে হাত পা পাশা সব কিছু দিয়ে মাঝে মাঝে করে করে উঠতে হয়, সো ক্যামেরা হাতে নিয়ে করতে পারবো না। এই হাইকের ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে এখানে খুব কেয়ারফুল হতে হয়, কারণ এখানে অনেকজন মারা গেছে, ইয়াং মানুষ মারা গেছে। লাস্ট 2 বছর আগেই মনে হয় আমার বয়সে, আমার চেয়ে কম বয়সে একটা ছেলে মারা গেছে হাইক করতে গিয়ে, সো এখানে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে।
আমি এখন 3 পিকস হাইকের 3 নাম্বার পিকের প্রথম পিকটাতে। আমার সামনে অন্য পিকগুলো আছে দেখতে পাচ্ছেন। সো এখানে দড়ি বাইবে উঠছি এগুলা, কিন্তু দড়িগুলো বেশি রিলায়েবল না, কারণ এই হাইকগুলো সবই ইলিগাল। সো দড়িগুলো কেউ মেনটেন করে না, সো দড়িগুলোকে পুরোপুরি ট্রাস্ট করা যায় না। দড়ি হচ্ছে ব্যাক আপ যদি পড়তে গিয়ে কিছু ধরা লাগে। এই জন্য আমি আর সামনে আগাইতেছি না, কারণ সামনের পার্টটুকু একটু এক্সট্রা ডেঞ্জারাস। আর আমার ঘাড়ে 10 পাউন্ড এই ক্যামেরা গিয়ার ক্যারি করতে করতে আমার ব্যালেন্স পাইতেছিলাম ঠিক মতো বেবি ওঠার সময় ভার্টিক্যালি। কিন্তু এখান থেকে ভিউটা আসলে অসাধারণ। শুধু পিকগুলো না, এক সাইডে দেখবেন পাহাড় জঙ্গল, আরেক সাইডে পিছনে পুরো সমুদ্র। জিনিসটা অনেক জোস। আচ্ছা 4:30 বাজে, লাস্ট 4.5 ঘন্টা লাগছে পুরো হাইকটা করতে। এখন আরেকটা হাইক করার চেষ্টা করব, যেটা মনে হয় হাওয়াইতে আমার শেষ হাইক হবে। ওকে, তাড়াহুড়া করে কোনো রকমে এই হাইকটা শেষ থেকে আসছি। একদম শেষে না, একদম শেষের সামনে একটা আউটপোস্ট আছে World War II এর। ওই জায়গাটা আমি যাইতেছি না, কারণ ওখানে মানুষ বেশি, আর আমি এখন গিঞ্জির মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি না। কিন্তু এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই 2টা দ্বীপ, যেগুলোর নাম হচ্ছে লানিকাই দ্বীপ। এখানে আমার অনেক ফ্রেন্ডদের চিনি যারা সাঁতার কেটে এখানে গেছে। পিছনে সানসেটের শেষ পার্টটুকু ক্যাচ করতে পারছি। এটা অ্যাকচুয়ালি ইস্ট সাইড, সো সূর্যোদয় এদিকে হয় না, ওয়েস্ট সাইডে সূর্যোদয় হয়। দম শেষ আসতেছে। সো ভিডিওটা লাইক করলে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করেন। এটা হচ্ছে আমার হাওয়াইতে শেষ হাইক, আর 5 দিন বাকি। তারপর আমি 4.5 বছর পর দেশে ফেরত আসতেছি। সো নেক্সট ভিডিওর প্রবলেম ওখান থেকে হবে।